অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত। তোমাদের পঠন সেতু বইয়ের ইতিহাসের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় অর্থাৎ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদক এবং প্রাচীন ভারতীয় ইতিহাসের সংস্কৃতি চর্চা, এই দুটি অধ্যায়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান এই ভিডিওতে করে দেওয়া হলো। এছাড়া এই দুটি অধ্যায়ের কিছু অতিরিক্ত গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমরা খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদক এই অধ্যায়টির নমুনা প্রশ্নের সমাধানগুলো দেখে নেব। 1 নম্বরে বলা হয়েছে সংক্ষেপে উত্তর দাও একটি বা দুটি বাক্যে। মানুষ কোন সময় থেকে খাদ্য উৎপাদন শুরু করে? নতুন পাথরের যুগে মানুষ প্রথম খাদ্য উৎপাদন শুরু করে। খ, মানুষ কিভাবে খাদ্য উৎপাদন শুরু করেছিল? বিভিন্ন শস্যের বীজ মাটিতে লাগিয়ে চারাগাছ উৎপন্ন করা এবং সেই চারাগাছ থেকে শস্য পাওয়ার মধ্যে দিয়েই মানুষ খাদ্য উৎপাদন শুরু করেছিল। গ, মানুষ কিভাবে খাদ্যের উৎপাদনকে নিশ্চিত করেছিল? কৃষিকাজ করার ফলে মানুষ খাদ্য উৎপাদনকে নিশ্চিত করেছিল। 2 নম্বরে বলা হয়েছে নিজের ভাষায় লেখো 3-4টি বাক্যে। মানুষ কিভাবে যাযাবর থেকে স্থায়ী জীবনযাপন শুরু করেছিল? নতুন পাথরের যুগের প্রথম পর্যায়ে শিকার করতে বা পশু চড়াতে ছেলেরা দল বেঁধে বিভিন্ন জায়গায় যেত। মেয়েরা বাচ্চাদের দেখাশোনা করত এবং ফলমূল জোগাড় করত। এইভাবে একসময় গাছপালা দেখতে দেখতে মেয়েরা বুঝতে পারল কিভাবে বীজ থেকে চারাগাছ হয় এবং চারাগাছ থেকে বড় গাছ। তখন শুধু খাবার খোঁজা নয়, খাবার তৈরি করতেও পারল তারা। মানুষ শিখল কৃষিকাজ। কৃষিকাজ শুরু হওয়ার ফলে কৃষি অঞ্চলই স্থায়ী বসতি বানিয়ে থাকতে শুরু করল মানুষ। তাছাড়া কৃষিকাজ খাদ্য উৎপাদন নিশ্চিত করে। শিকারের মতো তা আর অনিশ্চিত নয়। ফলে যাযাবর মানুষ ধীরে ধীরে কৃষি ও স্থায়ী বসতির দিকে যেতে থাকে। এবার এই অধ্যায় থেকে আরো দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নাও। প্রাচীনকালে মানুষ কিভাবে খাদ্যের চাহিদা পূরণ করত? বনের ফলমূল আহরণ করে এবং পশু শিকার করে। মানুষ কিসের উপর নির্ভর করে স্থায়ীভাবে জীবনযাপন শুরু করে? কৃষিকাজের উপর নির্ভর করে। এই অধ্যায়ের নমুনা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। 1 নম্বরে বলা হয়েছে অতি সংক্ষেপে উত্তর দাও একটি বা দুটি বাক্যে। মৃচ্ছকটিকম কার লেখা? উত্তর হবে শূদ্রকের। পঞ্চতন্ত্রের লেখক কে? উত্তর হবে বিষ্ণু শর্মা। কে গণিতে শূন্য সংখ্যার ব্যবহার শুরু করেন? উত্তর হবে আর্যভট্ট। বৌদ্ধ সাহিত্যগুলো কোন ভাষায় লেখা হতো? উত্তর হবে পালি ভাষায়। 2 নম্বরে বলা হয়েছে ঠিক ভুল নির্ণয় করো। নালন্দা মহাবিহারে কেবল ব্রাহ্মণ ছাত্ররাই পড়ত। এটা হবে ভুল। বরাহ মিহির ছিলেন একজন জ্যোতির্বিজ্ঞানী। এটা হবে ঠিক। কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল। এটা হবে ঠিক। মহাবলীপুরমের রথ মন্দির পল্লব আমলে তৈরি হয়েছিল। এটাও হবে ঠিক। 3 নম্বরে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। নাগানন্দ রত্নাবলী লিখেছেন। উত্তর হবে হর্ষবর্ধন। সুশ্রুত সংহিতায় চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অংশ হল। উত্তর হবে সব ব্যবচ্ছেদ। অভিজ্ঞান শকুন্তলম লিখেছিলেন ড্যাশ। উত্তর হবে কালিদাস। গান্ধার ভাস্কর্যে প্রধানত ড্যাশ ও ড্যাশ প্রভাব দেখা যায়। উত্তর হবে গ্রিক ও রোমান। 4 নম্বরে বলা হয়েছে স্তম্ভ মেলাও। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লিখতে হবে। দেখে নাও উত্তরগুলো। গান্ধার শিল্পরীতি, এটা হবে কুষাণ যুগ। অজন্তা হবে গুহাচিত্র। গণিতবিদ হবে আর্যভট্ট। পঞ্চতন্ত্র হবে বিষ্ণু শর্মা। এবার এই অধ্যায়টি থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখে নাও। 1, বৈদিক যুগে কিভাবে পড়াশোনা চলত? মুখে মুখে পড়াশোনা চলত। 2, বৈদিক যুগের প্রধান গ্রন্থ কি ছিল? প্রধান গ্রন্থ ছিল বেদ। 3, বেদের অপর নাম শ্রুতি কেন? কারণ বেদ শুনে শুনে মুখস্থ রাখতে হতো। 4, কোন শিক্ষাকে গুরুকুল ব্যবস্থা বলা হতো? বৈদিক শিক্ষাকে। 5, বৈদিক শিক্ষা কেমন ছিল? বৈদিক শিক্ষা ছিল ব্যক্তিগত, অর্থাৎ গুরু শিষ্য সম্পর্ক কেন্দ্রিক। 6, বৌদ্ধ শিক্ষা কেমন ছিল? বিভিন্ন বিহার বা সংঘে সমবেতভাবে ছাত্ররা শিক্ষালাভ করত। 7, ব্রাহ্মণরা মূলত কোন কোন বিষয় নিয়ে চর্চা করতেন? কাব্য, ব্যাকরণ, জ্যোতির্বিদ্যা, গণিত, রসায়ন প্রভৃতি। 8, ক্ষত্রিয়দের জন্য কি প্রকার শিক্ষা দেওয়া হতো?
রাজ্য শাসন চালানোর শিক্ষা। 9. বৈশ্য ও শূদ্রদের কি কি বিষয় পড়তে হতো? বৈশ্য ও শূদ্রদের ব্যবসা বাণিজ্য, কৃষি ও পশুপালন বিষয়ে পড়াশোনা করতে হতো। এছাড়া কারিগরি শিক্ষাদানও দেওয়া হতো। 10. বৌদ্ধ বিহারগুলিতে শ্রমণ ও ভিক্ষুদের কি কি বিষয় শিখতে হতো? সুতো কাটা, কাপড় বোনা প্রভৃতি শিখতে হতো। 11. কয়েকটি উল্লেখযোগ্য মহাবিহারের নাম লেখো। নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা প্রভৃতি। 12. প্রাচীন ভারতীয় উপমহাদেশে কোন 3টি ভাষার প্রচলন ছিল? সংস্কৃত, প্রাকৃত এবং পালি ভাষার। 13. জৈন এবং বৌদ্ধ সাহিত্য কি ভাষায় লেখা হতো? জৈন সাহিত্য প্রাকৃত ভাষায় এবং বৌদ্ধ সাহিত্য পালি ভাষায় লেখা হতো। 14. বরাহমিহির তার গ্রন্থে কোন বিষয় নিয়ে আলোচনা করেন? বৃষ্টিপাতের পরিমাণ এবং তার আগাম লক্ষণ কি কি সেই সমস্ত বিষয়ে। 15. প্রাচীন ভারতে যে ধাতু বিজ্ঞানের উন্নতি ঘটেছিল তার একটি উদাহরণ দাও। মেহরৌলির লোহার স্তম্ভ, যেখানে আজও মরচে পড়েনি। 16. মৌর্য সম্রাটরা কাদের জন্য পাহাড় কেটে কৃত্রিম গুহা বানিয়ে দিয়েছিলেন? আজীবিকদের জন্য। 17. সারনাথ এবং সাঁচি স্তূপগুলি কোন সম্রাটের আমলে তৈরি হয়েছিল? সম্রাট অশোকের আমলে। 18. শক এবং কুষাণ যুগে কোন কোন শিল্পরীতি বিখ্যাত ছিল? এই শিল্পরীতিগুলির মূল বিষয় কি ছিল? গান্ধার ও মথুরার শিল্পরীতি। এই শিল্পরীতিগুলির মূল বিষয় ছিল বুদ্ধের জীবন ও বৌদ্ধ ধর্ম। 19. মথুরা রীতির ভাস্কর্যে কিসের ব্যবহার বেশি হতো? লাল চুনা পাথরের ব্যবহার। 20. স্থাপত্য হিসেবে প্রথম মন্দির বানানো শুরু হয় কোন আমলে? গুপ্ত আমলে। 21. গুপ্ত যুগে মন্দিরগুলি কিভাবে তৈরি হতো? মন্দিরগুলি ইট ও পাথর দিয়ে তৈরি হতো, আবার পাথর কেটেও তৈরি হতো। 22. গুপ্ত যুগের বিখ্যাত একটি মন্দিরের নাম লেখো। দেওঘরের দশাবতার মন্দির। 23. মহাবলীপুরমে পাথর কেটে রথের মতো মন্দির কোন আমলে তৈরি হয়েছিল? পল্লব আমলে। 24. গুপ্ত যুগের চিত্রশিল্পের সবচেয়ে বড় উদাহরণ কি? মধ্য ভারতে অজন্তা গুহার ছবিগুলি। তাহলে পঠন সেতু বইয়ের ইতিহাসের 2য় এবং 3য় অধ্যায়ের সমস্ত নমুনা প্রশ্ন এবং অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করা হলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ভিডিওটি শেয়ার করো। পঠন সেতু সংক্রান্ত এবং তোমাদের পাঠ্য বিষয় সংক্রান্ত যে কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকো।